সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরুর আগে চলুন দেখে নিই আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদগুলো। প্রথম আলো, মৌলিক ১৯ সংস্কার বিষয়ে সিদ্ধান্ত, নটিতে ভিন্নমত, ঐকমত্য কমিশন। ৩ বাহিনীর প্রধানসহ ৫টি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে ঐকমত্য হয়নি, অন্য ৭ প্রতিষ্ঠানে নিয়োগে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত। আগামী কয়েকদিনের মধ্যে জুলাই জাতীয় সনদের একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে, এরপর তার দলগুলোকে দেওয়া হবে, তার ভিত্তিতে জাতীয় সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অগ্রসর হওয়া সম্ভব হবে। অধ্যাপক আলী রিয়াজ। সমঝোতা না হলে আজ থেকে বাড়তি শুল্ক, এটি আরেকটি শিরোনাম। এরপরে দৈনিক আমার দেশ, তাদের শিরোনাম, চাঁদাবাদিতে ম্লান জুলাই বিপ্লবের মর্মবাণী। নানা দল মত আদর্শ থেকে আসেন সমন্বয়করা, চাঁদাবাদির দায় সংশ্লিষ্টদের নেপথ্যে আটকারণ, জুলাই নেতৃত্বকে প্রশ্নবিদ্ধে ফ্রেমিং হচ্ছে বলছে এনসিপি। বুলেটে আত্মসমর্পণ না করা তরুণদের থেকে এমনটা আশা করে না জাতি, অধ্যাপক মাহবুবুল্লাহ। আরেকটি শিরোনাম, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সিদ্ধান্ত ঐকমত্য কমিশনের। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে ঐকমত্য, ৩ বাহিনীর প্রধান এবং ডিজিএফআই ও এনএসআই মহাপরিচালক নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব কমিশনের। পিএসসি, দুদক, সিএজি ও ন্যায়পালেও নোট অফ ডিসেন্ট দেবে বিএনপি। তাদের আরেকটি শিরোনাম, উড়োজাহাজের ত্রুটিতে চ্যালেঞ্জের মুখে বিমান। এরপরে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, দেশে প্রতি ৪ জনে একজন বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে, গ্রাম শহরে বৈষম্য প্রকট। আরেকটি শিরোনাম, দেশে যেন আর ফ্যাসিবাদ চরমপন্থা মাথাচাড়া দিতে না পারে তারেক রহমান, ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এরপরে পড়ব দৈনিক সমকালের শিরোনাম, তাদের শিরোনাম, বিএনপির আপত্তি সহ পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সিদ্ধান্ত, সংবিধান সংশোধনের উচ্চকক্ষের সমর্থন লাগবে, বিএনপির না, এমপিদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, নিয়োগের ক্ষমতা বাড়ছে রাষ্ট্রপ্রধানের। আরেকটি শিরোনাম, এখনও বাবার ফেরার অপেক্ষায় তুহিন। দৈনিক যুগান্তরের শিরোনাম, কর্মসংস্থান বিনিয়োগে মন্দা, দেশের সার্বিক অর্থনীতির হালচাল। ১০০ আসনের উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আপত্তি বিএনপির, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত। মানবজমিনের শিরোনাম, নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ সেনা কর্মকর্তা হেফাজতে। তাদের আরেকটি শিরোনাম, কোনো দলের প্রতি সেনাবাহিনীর বিশেষ নজর নেই। কালের কণ্ঠের শিরোনাম, ২ কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। জুলাই সনদ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান। আরেকটি শিরোনাম, হাসিনা রেহানা পরিবারের ৭ সদস্যের বিচার শুরু, প্লট বরাদ্দে জালিয়াতি, ২৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। দৈনিক কালবেলা, ফেব্রুয়ারি ধরে নির্বাচনী প্রস্তুতি বিএনপি, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়ে স্পষ্ট বার্তা দেবেন বলে প্রত্যাশা। দলটি চাওয়া, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে খালেদা জিয়া ৩ আসনে নির্বাচন করবেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, শেষ চেষ্টায় কমিশন, মৌলিক অনেক বিষয় একমত নয় দলগুলো, কমিশনের কিছু সিদ্ধান্তে বিতর্ক, আইনি ভিত্তি না দিলে মামলার হুমকি। আরেকটি শিরোনাম, আগামী সরকার হবে ঐক্যমতের, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তার সাক্ষাৎকারের ভিত্তিতে এই শিরোনামটি। এরপরে আছে দেশ রূপান্তরের শিরোনাম, সিটি কর্পোরেশন নির্বাচনেও থাকছে না দলীয় প্রতীক। আরেকটি শিরোনাম, ছেলে মেয়ে সহ হাসিনা রেহানার বিচার শুরুর আদেশ। দৈনিক নয়া দিগন্তের শিরোনাম, মিয়ানমারের নির্বাচন ডিসেম্বরের মধ্যে, জরুরি অবস্থা প্রত্যাহার। তাদের আরেকটি শিরোনাম, জুলাই সনদ নিয়ে অচল অবস্থা, এখনই বাস্তবায়ন চায় না বিএনপি, সংবিধান সংস্কারে ঐকমত্য কমিশনের একগুচ্ছ সিদ্ধান্ত। দৈনিক ইনকিলাবের শিরোনাম, আওয়ামী লীগকে ফেরাতে চায় কারা, সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় তৃতীয় পক্ষ। তাদের আরেকটি শিরোনাম, ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, সংসদের উচ্চকক্ষে ১০০ আসনে পিআর পদ্ধতিতে মনোনয়নের প্রস্তাব। বণিক বার্তা শিরোনাম, ট্রাম্পের নতুন শুল্ক হার কার্যকর হচ্ছে আজ থেকে। আরেকটি শিরোনাম, মিয়ানমারের ডিসেম্বর নির্বাচন, সেনাপ্রধানের নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার।
দ্য ডেইলি স্টার, তাদের শিরোনাম অ্যাকর্ড রিস্ট ডিসেন্ট নোটেড, ফাইনাল ডে সিজ 7 ইস্যুস সেটেলড, 6 উইথ রিজার্ভেশনস, ন্যাশনাল কনসেনসাস কমিশন। তাদের আরেকটি শিরোনাম ইনফ্লেশন ট্যারিফ রিস্ক কিপ বাংলাদেশ অন টাইট মনিটারি পাথ। এবং সর্বশেষ আমাদের হাতে আছে নিউজের শিরোনাম কনসেনসাস অন প্রেসিডেন্ট ইলেকশন রিস্ক, এনসিসি ডিসাইডস আপার হাউস উইথ পিআর আমিড অপোজিশন। মোটামুটি এই ছিল আমাদের হাতে সংবাদপত্রের শিরোনাম। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই স্যার, সেটা আপনি দেখছেন যে প্রায় সব পত্রিকাই সবগুলোতেই কনসেনসাস কমিশন অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দ্বিতীয় ধাপের সর্বশেষ বৈঠকটি ছিল গতকালকে, এবং সেই বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই বিষয়টি নিয়ে হয়েছে। এবং প্রথম আলো শিরোনাম করেছে যে মৌলিক 19 সংস্কার বিষয়ে সিদ্ধান্ত, নটিতে ভিন্নমত, 100 আসনের সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হবে, জাতীয় নির্বাচন প্রাপ্ত ভোটের ভিত্তিতে, তবে বিএনপির আপত্তি আছে। এই যে উচ্চকক্ষ গঠনের কথা বলা হচ্ছে, বাংলাদেশে তো একটা নতুন ডাইমেনশন এবং এটা আগে ছিল না, এবং এটি পিআর পদ্ধতিতে বলার কথা বলা হচ্ছে, কিন্তু বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং শুভ সকাল সবাইকে। আসলে আপনি যেটা বলছিলেন যে আমরা আসলে একটা গত বছর 24শে জুলাই যে রক্তস্নাত গণ অভ্যুত্থান হলো, এবং এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছিল, সেই সরকারের কাছে মানুষের একটা প্রত্যাশা ছিল যে রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কার, এবং এই সংস্কারের লক্ষ্যেই সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিল তাদের প্রাপ্ত যে সুপারিশগুলো সেইগুলোর আলোকেই জাতীয় ঐক্য কমিশন হয়েছে। এবং এই জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফা তারা বৈঠক করেছে, এবং চূড়ান্ত দফার যে আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে 31 জুলাই নির্ধারিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে তাদের আলোচনার পরিসমাপ্তি হবে, এবং সেই অনুযায়ী কালকে গভীর রাত পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে ঐক্যমত্য কমিশনে 8 শতাধিক মানে সংস্কার প্রস্তাবনা নিয়ে তাদের কথা হয়েছে, এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ঐক্যমত্য হয়েছে। কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে মৌলিক কতগুলো সংস্কার, সেই সংস্কারের ব্যাপারে তাদের কিছু কিছু ভিন্ন মত আছে। এখন সর্বশেষ যেটি দাঁড়িয়েছে, সেই অবস্থায় রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া নিয়ে তারা ঐক্যমত্যে আসতে পেরেছে যে উভয় মানে কক্ষের গোপন ভোটে, হ্যাঁ সংসদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। তারপরে একটা বড় ইস্যু নিয়ে এখন আমাদের হচ্ছিল যে প্রথম অবস্থায় আমাদের জাতীয় সংসদ এবং সংসদের উভয় কক্ষেই কিন্তু পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছিল, এবং বিএনপি এবং তার সমমনা দলগুলো ছাড়া জামাতে ইসলামী, এনসিপি তারা পিআর পদ্ধতিতে উভয় কক্ষেই নির্বাচন চেয়েছিল। তো এখন সর্বশেষ এসে যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আমাদের যে জাতীয় সংসদের যে নতুন সংযোজন হচ্ছে উচ্চকক্ষ, আমাদের ইউনিক্যামেরাল পার্লামেন্ট থেকে এখন আমরা বাইক্যামেরাল পার্লামেন্টের দিকে যাচ্ছি। তো সেই উচ্চকক্ষের 100 যে প্রতিনিধি নির্বাচন হবে, সেইখানে বিএনপি হচ্ছে যে আসন ভিত্তিক তারা সেইখানে প্রতিনিধিত্ব বিএনপির পক্ষ থেকে চাওয়া হচ্ছিল, কিন্তু অন্যান্য দলগুলোর পক্ষ থেকে পিআর পদ্ধতিতে সেখানে সংখ্যানুপাতিক ভোটের সংখ্যানুপাতিক যে নিম্নকক্ষের যে ভোট পাবে সেই ভোটে, হ্যাঁ সেটার পরিপ্রেক্ষিতে হবে। তো এই নিয়ে বিএনপি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু কমিশন তাদের সিদ্ধান্ত কিন্তু জানিয়েছে। তো নোট অফ ডিসেন্ট শুধু এটা না, নোট অফ ডিসেন্টে বিভিন্ন দল অন্য অনেক ইস্যুতেই তারা দিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে কিছু বিষয়ে আমাদের মতো ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা মনে করি সেইগুলো সলিউশন করা সম্ভব। আমরাও কিন্তু এই আশাবাদটাই রাখতে চাই। প্রত্যেকটা রাজনৈতিক দলের একেবারে তাদের পছন্দ মতো সব কিছু হয়ে যাবে বা সবগুলোতে 100% ঐক্যমত্য হবে সেটাও আমরা প্রত্যাশা করি না, কেননা এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন সেই রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ আছে, ভিন্ন ভিন্ন অবস্থান আছে, তাদের রাজনৈতিক কৌশলের ভিন্নতা আছে। সেই কারণে তাদের মধ্যে একটু মত পার্থক্য হওয়া অস্বাভাবিক কিছু না। আর এই ধরনের আলোচনাতে নোট অফ ডিসেন্ট দেওয়া এটাও কিন্তু কোনো অস্বাভাবিক কিছু বলে আমি মনে করি না। তবে যেটা আমাদেরকে মাঝে মধ্যে শঙ্কিত করে যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যখন বলা হয় এইটা না করলে আমরা এটা মানব না, আপনারটাই যদি একেবারেই পুরোটাই মানতে হয় তাহলে তো আলোচনার দরকার নেই।
তো এইগুলো আমাদেরকে মাঝে মধ্যে উদ্বিগ্ন করে, কিছুটা আশঙ্কা তৈরি করে। তবে দিন শেষে আমরা যেটা মনে করি যে যে বিষয়গুলো নিয়ে আমাদের এখনও কিছু মৌলিক বিষয় আছে, আপনি যেটা বললেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতি, 5টা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি, সেখানেও বিএনপি একটা নোট অফ ডিসেন্ট রেখেছে। আবার একটু জানতে চাচ্ছি স্যার, এই যে নোট অফ ডিসেন্ট যেটা দিয়েছে এবং ঐকমত্য কমিশন যে সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে, এখন কি হবে আসলে? নোট অফ ডিসেন্ট থাকলে সেটাকে বাস্তবায়ন করতে পারবে? বাস্তবায়ন করা অসম্ভব কিছু না। নোট অফ ডিসেন্ট এই ধরনের আমাদের, এটা হলো একটা, আপনি একটা ভদ্রতার সাথে ভিন্নমত পোষণ করা, শব্দটার মধ্যে অর্থাৎ আমি সেটা অস্বীকার করছি না একেবারে, কিন্তু আমি এটা ভিন্নমত পোষণ করছি। আপনারা সিদ্ধান্ত নিলেন কিন্তু আমার ভিন্নমত থাকলো। এইটার একটা সুবিধা হয় কি, যখন তাদের অনুকূল পরিবেশ থাকবে বা তাদের যদি কখনো অনুকূল পরিবেশ, এইটার ভিত্তিতে তখন তারা আবার এখানে একটু পরিবর্তন পরিমার্জন করার সুযোগ পাবে। সেই জন্য বলার সুযোগ পাবে যে আমরা তো এটার সাথে একমত হচ্ছিলাম না, অতএব এখানে করার হবে। তো এটা একটা নোট অফ ডিসেন্ট। যে কোনো আমরা যখন সভা করি, বিভিন্ন অফিসিয়াল সভা, সেখানেও কিন্তু কেউ একমত না হলে ভিন্ন মত হয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। এই ধরনের ব্যাপার আছে। তো আমি মনে করছি যে বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আরও অন্য জায়গায় দিয়েছে, অন্য রাজনৈতিক দলও কিন্তু অন্য জায়গায়ও নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে। তো এইটার মধ্য দিয়ে আমাদের যে অচল অবস্থা তৈরি হবে সেটা আমি মনে করছি না। স্যার, আপনি যে বলছেন যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিতে পারে, কিন্তু আমরা তো দেখি যে ভোটের পোর্শন যদি আমরা হিসাব করি, সেখানে তো সংখ্যাগরিষ্ঠ ভোট পাচ্ছে বা পায়, অতীতে যেটা দেখা গেছে যে বিএনপি, কিন্তু এখানে অনেক ছোট ছোট দল আছে, তাদের তো ভোটের পার্সেন্টেজের হিসাবে তো খুব বেশি নাই। তাহলে সংখ্যাগরিষ্ঠ দলের ভিত্তিতে নাকি ভোটের ভিত্তিতে? না, ভোটে আমার নিঃসন্দেহে এটা ভোটের ভিত্তিতে হয় না। এটা আপনার সাথে আমি শতভাগ একমত যে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক যে অবস্থা আছে সেখানে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। এটা কোনো আমরা বলার জন্য বলা না। আমাদের যে নির্বাচনী ভোটের হিসাব যদি আমরা অতীতে আমরা দেখি সেইখানে, এবং সরকার গঠন করেছে তারা বিভিন্ন সময়ে, তো সেইখানে নিঃসন্দেহে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। কিন্তু আলোচনায় যখন তারা বসেছে, টেবিলে যখন বসেছে, তো সেইখানে অনেক রাজনৈতিক দলকে ডাকা হয়েছে। 23টা রাজনৈতিক দল, 30টা রাজনৈতিক দল তারা সেইখানে আলোচনায় অংশগ্রহণ করেছে, এবং এর মধ্যে কিছু অনিবন্ধিত রাজনৈতিক দল আছে। আপনি দেখেন আজকে রাজনীতিতে সবচেয়ে আলোচনার যে বিএনপিকে যদি আমরা সবচেয়ে বড় রাজনৈতিক দল ধরি, এরপরে আমরা ভোটের সংখ্যাতাত্ত্বিক হিসাবে জামাতে ইসলামীকে যদি ধরি, এনসিপি এরপরে আলোচনায় আছে, কিন্তু এনসিপি নিজেই তো অনিবন্ধিত রাজনৈতিক দল। তো এনসিপি তো এখনো রাজনৈতিক নিবন্ধন তারা পায়নি এখন, এবং নিবন্ধনের যে শর্তগুলো পূরণ করার দরকার, প্রাথমিক পর্যায়ে যে ইলেকশন কমিশনের স্ক্রুটিনি হয়েছে সেখানে তারাও সেই এটা করতে পারেনি। কিন্তু তারা এখন আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা ইনফ্লুয়েন্সিয়াল, কিন্তু স্যার আইনগত ভিত্তিটাকে, একটা দলের রাজনৈতিক নিবন্ধন যদি না থাকে তাহলে সেই দলের কোনো সভা-সমাবেশ বা জাতীয় ঐকমত্য কমিশনের মতো না, নির্বাচন ছাড়া তারা তো সব জায়গায় আলোচনা করতে পারে, কিন্তু যখন নির্বাচনে অংশগ্রহণ করাটা তাদের জন্য এই ইয়েটার শর্ত, নির্বাচনে অংশগ্রহণ করা। কিন্তু রাজনৈতিক সংকট বা ইয়েতে আমরা অতীতেও আমরা দেখেছি যে অনিবন্ধিত রাজনৈতিক দলের সাথেও কিন্তু সরকারের আলোচনা হয়েছে বা হয়েছে, কিন্তু নির্বাচনের জন্য তাদের এই শর্তটা অবশ্যই পূরণ করতে হবে যদি নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায়। তো আমাদের যেটা মনে হয় যে আমরা ভোটের সংখ্যাতাত্ত্বিক হিসাব যদিও নাও করি, সেখানে তারা যেহেতু আমন্ত্রিত হয়ে গেছেন, সেই হিসাবটা বিবেচনা করে যেখানে অধিকাংশ দলের ঐক্যমত্য হয়েছে সেখানে একটা নোট অফ ডিসেন্ট বিএনপির মতো দিয়েছে। কিন্তু আমি এটাকে ব্যক্তিগতভাবে, কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট এবং অন্যদের নোট অফ ডিসেন্টের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক শক্তি হিসাবে তাদের যে অবস্থান সেটা বিবেচনায় রাখতে হবে। তো আমার যে সব কিছু দেখে যেটি মনে হচ্ছে যে বিএনপি এখন কিছু বিষয়ে তাদের ঐক্যমত্য না থাকলেও তারা নোট অফ ডিসেন্ট দিয়ে সেখানে হয়তো এই সিদ্ধান্ত মেনে নিলেও, কারণ তারা চায় একটা নির্বাচন হোক, এবং এই ধরনের বিষয় নিয়ে যেন নির্বাচন বাধাগ্রস্ত না হয় সেটাও। এবং আপনি দেখবেন যে বিএনপি বলেছে যে কিছু কিছু জিনিস এগুলো বাস্তবায়ন করতে কিন্তু সময় লাগবে, কিছু কিছু ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত সেগুলো বাস্তবায়ন, এবং সেটা নির্বাচিত সরকারের সময়েই হয়তো সেগুলোর বাস্তবায়ন হবে। স্যার, নির্বাচন প্রসঙ্গ যেহেতু আসলেন, কাল বলে একটা শিরোনাম করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটি ধরেই বিএনপি প্রস্তুতি নিচ্ছে। তো এই নির্বাচন কেন্দ্রিক তো এক ধরনের আমরা দেখি যে অনিশ্চয়তা, সন্দেহ নানা ধরনের, এবং গতকালকেও আইন উপদেষ্টা বলেছেন যে
কয়েকদিনের মধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচন তারিখ ঘোষণা করবেন। প্রেস সেক্রেটারিও একটা অনুষ্ঠানে বলেছেন যে যথাসময়ে নির্বাচন হবে। তারপরে যে অনিশ্চয়তা, সন্দেহ কেন? দেখুন, আমাদের প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু কয়েকদিন আগে একটা আশঙ্কার কথা বলেছিলেন যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে, নির্বাচনটাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র তিনিও বলেছিলেন। কেননা আপনি দেখেন, প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা যে ধরনের বক্তব্য শুনছি, সেই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হয়তো কারো কারো মনে এই আশঙ্কাটা তৈরি হচ্ছে। যেমন এনসিপি বলছে যে জুলাই সনদ যদি তাদের মতো করে না হয়, তারা সেটাতে স্বাক্ষর করবেন না, আর জুলাই সনদ যদি না স্বাক্ষর হয় তাহলে তারা নির্বাচনে অংশ নেবেন না বা নির্বাচন হতে দেবেন না, এই ধরনের বক্তব্য। এবং জামাত ইসলামের আমির তিনিও কিন্তু এক এক সময় এক এক দিন এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন। ফেব্রুয়ারির নির্বাচন এইগুলোর কথা বলার পরও গত 2-1 দিনে আপনি দেখবেন যে উনি বলেছেন যে বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, বা নির্বাচন মানে কথাটা এক ধরনের নির্বাচন বিলম্বিত হওয়া, এই ধরনের অবস্থান। এবং জামাত ইসলামীর এই অবস্থানটা তৈরি হয়েছে বিশেষত মাননীয় প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আলোচনা, এবং সেই আলোচনার প্রেক্ষিতে তাদের যে একটা ঘোষণা, সেটার পরই কিন্তু তাদের এই অবস্থানটা কখনো কখনো পরিবর্তন হচ্ছে, ভিন্ন ভিন্ন কথা আমরা শুনতে পাচ্ছি। তো এইগুলো এক ধরনের মানুষের মনের মধ্যেও একটা আশঙ্কা তৈরি করায় যে যথাসময়ে নির্বাচন হবে কিনা। কিন্তু আপনি যেটা বলেছেন যথার্থভাবেই, যে আইন উপদেষ্টার পক্ষ থেকেও শুধু বলা হয়নি, প্রেস সচিব কিন্তু খুব জোর দিয়েই বলেছেন যে নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষিত সময়, সেই সময়ের মধ্যেই এটি নির্বাচন হবে। এবং আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু একটা বৈঠক করেছেন। তো গত এক সপ্তাহ আগেও কিন্তু এই প্রশ্নগুলো ছিল যে নির্বাচনের ফেব্রুয়ারিতে করার কথা বলা হচ্ছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের মানে হচ্ছে না, মানে কার্যক্রম, দৃশ্যমান কার্যক্রম আমরা দেখছি না। তো এইগুলো কিন্তু একটা ইন্ডিকেটর যে যথাসময়ে সরকার নির্বাচনের দিকে যাবে। আর আরেকটা বিষয় আমার কাছে যেটি মনে হচ্ছে যে 5 আগস্টকে সামনে রেখে হয়তো প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ আসতে পারে, এবং সেই ভাষণে আমরা আশা করছি এবং অনেক মানুষই ধারণা করে যে সেই ভাষণে তিনি হয়তো নির্বাচন সম্পর্কে একটা সুস্পষ্ট তারিখ বা সময়সীমার কথা তিনি একটা রোডম্যাপ আসবে। এবং আপনি দেখেছেন যে 12 দলীয় জোটের পক্ষ থেকে কয়েকদিন আগে একটা বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টার সাথে তাদের যে আলোচনা হয়েছে, সেখানে তারা ধারণা পেয়েছেন যে হয়তো 5-7 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচন, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা ধারণা করি যে 5 আগস্ট বা এই বর্ষপূর্তি এইগুলোকে সামনে রেখে হয়তো তিনি কোনো বক্তব্য রাখবেন। স্যার, আরেকটা প্রসঙ্গে আসি আমরা। প্রথম আলোতেই বলা হয়েছে যে পিএসসি দুদক সিএজি ন্যায়পাল নিয়োগে নোট অফ ডিসেন্ট দেবে বিএনপি, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সমর্থন লাগবে, ঐক্যমত্য কমিশনের কথা, কিন্তু বিএনপি সেটাতেও না করছে। আমরা যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্য আনার জন্যই অনেক সংস্কারের কথা বলা হয়েছে এবং অনেক নিয়োগের কথা বলেছে যে রাষ্ট্রপতি যাতে স্বাধীনভাবে দিতে পারে। এই ক্ষেত্রগুলোতে আমরা দেখছি যে বিএনপির মানে পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট আছে। রাষ্ট্রপতির ক্ষমতার ব্যাপারে গতকাল মধ্যরাত পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে খবরগুলো পেয়েছিলাম যে সেইখানে ঐক্যমত্যে আসেনি, বিএনপির ভিন্ন মত আছে। এবং আপনি যেটি বলেছেন যে রাষ্ট্রের আমাদের যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়োগের কথা বলা হয়েছিল, এইগুলো আমাদের বর্তমান যে ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সেইগুলো নিয়োগ দিয়ে থাকেন। তো মনে হয় সংস্কার কমিশনের প্রস্তাবনায় এগুলো যে রাষ্ট্রপতি যেন এগুলো স্বাধীনভাবে তিনি দিতে পারেন, সেই ব্যাপারে বলা হয়েছে। তো এই বিষয়গুলোতেও বিএনপির সাথে মোটামুটি মোটা দাগে কিন্তু আমাদের একটা ঐক্যমত্য কমিশন। বিএনপির অন্য কাগজ আছে যে জামাত, এনসিপি তারাও চায় যে এই সাংবিধানিক পোস্টগুলোতে নির্বাহী বিভাগই নিয়োগ দেবে। জি জি। তো এই ব্যাপারে আমার মনে হয় ঐক্যমত্য কমিশনের একটা বড় দলগুলোর চাওয়াটার সাথে একটা সঙ্গতি থাকা দরকার। কেননা আপনি আলটিমেটলি একটা নির্বাচন যখন হবে এবং এই নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে যারা সরকার গঠন করবে, তাদের ইচ্ছার উপর এইগুলোর বাস্তবায়নের অনেকাংশেই নির্ভর করবে। তো সেই ক্ষেত্রে তাদের সাথে একটা ন্যূনতম সমঝোতা থাকা দরকার বলে আমি এটা মনে করি আর কি। স্যার, কালের কণ্ঠের একটা শিরোনাম করছে যে জুলাই সনদ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান, অর্থাৎ দলগুলোর যে অবস্থান। এবং আগে তো ধারণা করা হচ্ছিল যে 31
জুলাইয়ের মধ্যেই মধ্যেই জুলাই সনদ ঘোষণা করে, কিন্তু সেটা তো হয়নি। এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ক্ষেত্রে যে দ্বন্দ্বের বিষয়গুলো বা যে ভিন্নমতের বিষয়গুলো সেগুলো নিয়ে আরেকটু ফার্দার আলোচনা করে তারপরে জুলাই সনদটা ঘোষণা করা হবে। আপনি ইতিমধ্যে জুলাই সনদের এবং এটা আইনি ভিত্তি নিয়েও কিন্তু একটা খসড়া ইতিমধ্যেই মানে তারা প্রণয়ন করেছেন এবং এই খসড়াটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। আপনি দেখেন যে গত 3 দিন আগে এই খসড়াটি যখন পাঠানো হয়েছে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভিন্ন মানে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। এনসিপি এবং জামাতে ইসলামীর যে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা আমার চোখে পড়েছে যে উনি বলেছেন যে তারা এই জুলাই সনদের যে খসড়া এটা তাদের খুব দারুণভাবে হতাশ হয়েছেন তারা। এনসিপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই বিদ্যমান খসড়া যেটি আছে এটা যদি হয় তারা সেটা স্বাক্ষর করবেন না। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে কিন্তু এই খসড়ার ব্যাপারে বড় কোনো হয়নি। তারা 7টা যে এই খসড়াতে আছে সেখানে একটাতে তারা একটু ভিন্নমত করেছেন যে এই জুলাই সনদটাকে একটা সাংবিধানিক স্বীকৃতি এইটার ব্যাপারে তাদের ভিন্নমত আছে। আর বাকি 6টার ব্যাপারে তাদের বড় রকমের কোনো ভিন্নমত বা ভিন্ন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই খসড়া নিয়ে সবচেয়ে বড় প্রতিক্রিয়া দেখাচ্ছে এনসিপি এবং সেই সাথে জামাতে ইসলামী। তাদের ভাষ্য হচ্ছে যে এই জুলাই সনদে যেভাবে খসড়াটি প্রণীত হয়েছে সেখানে জুলাই সনদের যে মূল চেতনা সেই চেতনার মানে পূর্ণাঙ্গ এটার বহিঃপ্রকাশ এখানে ঘটেনি তাদের ধারণা, বা তারা জুলাই সনদটাকে যেভাবে দেখতে চাচ্ছেন সেখানে সেইভাবে ঘটছে না। তো এই কারণেই এটা একটু প্রলম্বিত হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 1 সপ্তাহ প্রলম্বিত হোক, কিন্তু এটা যেন আমরা যেটা বলছি যে পূর্ণাঙ্গ সমঝোতা হবে না, এটা হতে পারে না, হবে না পূর্ণাঙ্গ সমঝোতা যদি না হয়। কিন্তু আমি যেটা বলছি যে একটা ন্যূনতম যেন তাদের মধ্যে, যেমন বিএনপি একটার কথা বলেছে যে তারা এটাকে মনে করে না, তারপরেও যদি এটা হয় আমার মনে হয় তারা এটাকে আউটরিট রিজেক্ট করবে না। তো এইভাবে তাদের মধ্যে একটা থাকা উচিত। এবং এইখানে এনসিপি বা অন্য রাজনৈতিক দল যারা বলছে যে তারা এটাকে স্বাক্ষরই করবে না, এই বিষয়ে এই ধরনের অবস্থান যদি অনর অবস্থান থাকে তাহলে কিন্তু ডেডলক থেকে বের হওয়া যাবে না। আলোচনা করছেন, সেই আলোচনার মধ্য দিয়ে সবার জন্য যেটি একটু গ্রহণযোগ্য হবে সেটাতে আপনাকে গ্রহণ বর্জনের মধ্য দিয়েই যেতে হবে। সবটুকু আমার পছন্দ মতো হতে হবে, না হলে আমি থাকবো না, করব না, এটা হবে না। আপনার পছন্দ অন্যের পছন্দের প্রতিও আপনার শ্রদ্ধাশীল থাকতে হবে। এবং সেটা যদি হয় তাহলে আমার ধারণা যে এটাও নিয়েও একটা সমঝোতা হবে। আমরা এই আলোচনা যখন শুরু হয় তখন আমরা কিন্তু মত পার্থক্যের একটা বড় জায়গা দেখেছিলাম। আস্তে আস্তে আলোচনার মধ্য দিয়ে কিন্তু অনেক কমে এসেছে, অনেক জায়গায় এসেছে, এবং এটাই হচ্ছে আলোচনার ফল। এবং আমরা মনে করি যে জুলাই সনদ নিয়ে এখন যে অবস্থানটা আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখছি সেটারও একটা সমাধান হইতেই হবে। মানে স্যার, এই যে 5 আগস্ট স্বৈরাচার পতনের বর্ষ পূর্তি হবে 1 বছর, আমরা বিভিন্ন সময়ে দেখছি পত্রপত্রিকায় দেখছি যে আওয়ামী লীগকে ফেরানোর জন্য বা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর জন্য, সহিংসতা চালানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে এবং প্রতিটি স্বৈরাচার সে পার্শ্ববর্তী দেশে থেকে উস্কানি দিয়ে নানাভাবে সে ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তো এ নিয়ে দৈনিক ইনকিলাব একটা শিরোনাম করছে যে আওয়ামী লীগকে ফেরাতে চায় কারা, এবং সোশ্যাল মিডিয়ায় যে প্রচারের কথা বলা হয়েছে। এর মধ্যে আপনাকে একটু জানিয়ে রেখেছে যে বসুন্ধরা কনভেনশন সিটিতে যে 400 জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যে প্রশিক্ষণ দিয়েছে আটক করা হয়েছে এবং আরও 22 জনকে আটক করা হয়েছে। তো এই যে নানাভাবে উস্কানি দিয়ে নানাভাবে চেষ্টা করা হচ্ছে এবং আওয়ামী লীগ তার যে অপরাধ এখনও স্বীকার করছে না, তার আগেই তারা এইভাবে ফিরতে চায়, এটা কি সম্ভব? আপনি দেখেন, আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, গত 15 বছরে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে হেন অপকর্ম নাই তারা করেছে। এবং এই যে জুলাই মাসে থেকে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে এই গণহত্যা তারা চালিয়েছে, আমাদের আওয়ামী লীগের যিনি প্রধান এবং যিনি পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তাদের মধ্যে আপনি যেটা বলেছেন যে ন্যূনতম তাদের মধ্যে অনুশোচনা বোধ বলতে কোনো কিছু আমরা লক্ষ্য করছি না। তাদের যে সমস্ত অডিওগুলো ফাঁস হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে যেগুলো আসছে সেখানে তাদের বক্তব্য এবং কথাবার্তা, গত 15 বছর মনে হয় বাংলাদেশে একটা জান্নাত ছিল, স্বর্গরাজ্য ছিল। এখন এই অন্তর্বর্তীকালীন সময়ে এসে বাংলাদেশটা একেবারে শেষ হয়ে গেছে এবং এইগুলো বলে তারা তাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে উজ্জীবিত করে তারা মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে শেখ হাসিনা যেটা প্রমাণ করে গিয়েছেন যে তিনি এবং তার পরিবারের নিরাপত্তা তার কাছে সবচেয়ে বড়,
এবং সেই জন্য তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপদে অন্য জায়গায় বসে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নানাভাবে উস্কানি দিয়ে তাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। বাংলাদেশের এখন যে বাস্তবতা, সেই বাস্তবতা আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন, এটা দিবাস্বপ্ন। এবং একটা অরাজকতা তৈরি করতে পারেন, কিছু বিশৃঙ্খলা তৈরি করতে পারেন, কিছু মানুষকে বিপদের দিকে ঠেলে দিতে পারেন। কিন্তু আমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে অতীতে ইতিহাস আমরা যেটা দেখেছি যে পলাতক স্বৈরাচারের রাজনীতিতে পুনর্বাসন সেটা খুবই কঠিন একটা ব্যাপার। আর শেখ হাসিনা এটা যদি আরও 5-10 বছর আগে যদি এই ঘটনা ঘটতো তাহলে একটা প্রত্যাশা ছিল, কিন্তু এখন ওনার বয়স, ওনার যে সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে আশু পুনর্বাসন হওয়া আওয়ামী লীগের এটা একেবারে অলিক একটা স্বপ্ন। তারা যেটা করতে পারে কিছু মানুষকে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে কিছু অরাজকতা, নাশকতা, কিছু গুপ্ত হত্যাকাণ্ড এইগুলোর মতো কিছু কাজ করে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করতে পারে। আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগের এই প্রচেষ্টার মধ্য দিয়ে আওয়ামী লীগের মানুষদেরকে মানে নতুনভাবে বিপদগ্রস্ত করার চেয়ে তারা একটা শুধু মানে বড় পরিকল্পনা নিয়ে যদি রাজনীতিতে ভুল স্বীকার করে বিচারের পরে নতুন নেতৃত্বের মাধ্যমে, সেইগুলো অনেক পরের গল্প। কিন্তু এই মুহূর্তে তাদের এই যে কর্ম পরিকল্পনা, এগুলো কিছু নাশকতামূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করতে পারবে। তবে এই যে সম্প্রতি যে নাশকতার ঘটনাটি হয়েছে, সেখানে একজন সেনাবাহিনীর মেজরের যে মানে ইয়াটা, সেটা কিন্তু খুব অ্যালার্মিং। এবং এই যে বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন দিন বলা হচ্ছে যে রাষ্ট্রের সকল যে অঙ্গশক্তিগুলোর মধ্যে আওয়ামী লীগ তাদের নিজস্ব লোকদেরকে যেভাবে মানে সেট করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে কতগুলো লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে তাদের লোক আছে। এবং আপনি দেখেন সেনাবাহিনীর একজন মেজর, তিনি কর্মরত অবস্থায় যে কাজটি করেছেন তার একটা এক্সাম্পলারি, যদি এটা সত্য হয়ে থাকে, একটা পানিশমেন্ট হওয়া দরকার। আর যেটা আমি গোয়েন্দা সংস্থাকে বলবো যে তারা এটাকে মানে যথাসময়ে তারা আইডেন্টিফাই করতে পেরেছেন এবং এর ফলে হয়তো সাময়িকভাবে আমরা একটা ইয়া থেকে রক্ষা পেয়েছি, কিন্তু এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে আমি খুব তাদের পুনর্বাসনের চেষ্টা হতে পারে, তো সুযোগ দেখছেন না, আমি এই মুহূর্তে দেখছি না। স্যার আরেকটি প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এই যে আজকে যে শুল্ক আর কি, অতিরিক্ত শুল্ক যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল, সেটি অনেক পত্রিকায় সেটা আসে নাই, যেহেতু গভীর রাতে সেটি ঘোষণা করা হয়েছে যে 35% থেকে কমিয়ে সেটা 20% করা হয়েছে। এটি যদি সংক্ষেপে এটা আমাদের বাংলাদেশের জন্য, যদিও আমাদের একটা বাণিজ্য প্রতিনিধি দল, আপনি জানেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে এবং সেখানে তাদের কাউন্টার পার্টির সাথে 3 দিন তাদের আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে হয়তো আরেকটু ধারণা করা হয়েছিল যে 15% এরকম হলে ভালো হতো, কিন্তু মন্দের ভালো হিসাবে এটা কিন্তু আমরা দেখছি আমাদের প্রতিবেশী ভারতের উপর 25% এখনও আছে, যদিও পাকিস্তানে 19% করা হয়েছে, শ্রীলঙ্কাতে বোধহয় 20% করা হয়েছে, কানাডার উপরে 35% করা হয়েছে। তো আমরা মনে করি যে এই 15% যেটি করা হয়েছে সেটাতে বাংলাদেশের বাণিজ্য একটা প্রতিযোগিতা, বিশেষ করে সেখানে আমাদের রপ্তানি বাণিজ্য একটা প্রতিযোগিতার মধ্যে থাকবে। কিন্তু 35%-এর যে বড় একটা সংকটের মধ্যে ছিল, সেখানে রিভাইজড ফর্মে যেটি আসছে সেটা মন্দের ভালো হয়েছে। বাংলাদেশকে চেষ্টা করতে হবে আগামীতে আরো। ধন্যবাদ স্যার এতক্ষণ সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।